সুপ্রিয় শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিয়মিত ভৌতিক অনুষ্ঠান ভৌতিক স্টোরিতে। আপনাদের সঙ্গে আছি আমি সাদ। বিজ্ঞানের বাইরে এমন অনেক রহস্য ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আমাদের জানা নেই। ঠিক সেরকম দুটি ঘটনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডটি সাজিয়েছি, আর এটাই আমাদের প্রথম এপিসোড। আমরা যদি আপনাদের কাছ থেকে সাড়া পাই তাহলে আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে দুদিন অর্থাৎ শনি এবং রবিবার ঠিক রাত 11টায় আমাদের ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন মেইলে। আমাদের মেইল অ্যাড্রেসটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাচ্ছি সরাসরি ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনার নাম জামাল ভুঁইয়া ভাই। এই জামাল ভুঁইয়া ভাই থাকেন কুষ্টিয়ার মিরপুরের কোনো একটা জায়গায়। ঘটনার সময়কাল 1965 সাল। ঘটনাটি ঘটে ইন্ডিয়ার আসামের কোনো একটি মাদ্রাসা। সেটি একটি স্বনামধন্য মাদ্রাসা। এই জামাল ভুঁইয়া ভাই তিনি আসলে আমাদেরকে বলতে চাচ্ছিলেন না যে তিনি কোথা থেকে বলছেন। তিনি শুধু বলেছেন তিনি কুষ্টিয়ার মিরপুরে থাকেন। এর বেশি তিনি কোন গ্রামে আছেন বা কোথায় আছেন এসবের কোনো কিছু তিনি জানাননি। আর ইন্ডিয়ার আসামে যে ঘটনাটি ঘটেছে, যে মাদ্রাসাতে ঘটেছে, তিনি এতটুকু জানিয়েছেন যে মাদ্রাসাটি এখনও আছে এবং সেটা অ্যাকচুয়ালি একটা স্বনামধন্য মাদ্রাসা, যার কারণে হয়তোবা তিনি সেই মাদ্রাসাটির নামটি আসলে আমাদের মাঝে উল্লেখ করতে চাননি। তো আমরা এখন ঘটনায় চলে যাব, কিন্তু ঘটনাতে যাবার আগে আপনাদেরকে একটু বলে রাখি, আমরা তো আসলে আমাদের এই পৃথিবীর মানুষদের মধ্যে আমরা অনেক প্রেম দেখেছি, যেখানে সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়েই আসলে একটা সম্পর্ক তৈরি হয়ে থাকে। কিন্তু এমনটা কি কখনো শুনেছেন যে আমাদের এই জগতের সাথে ভিন্ন কোনো একটি জগতের একটি মিলন তৈরি হয়েছে এবং যে জায়গাতে আসলে একটি প্রেম হয়েছে, সেই জায়গা থেকে আসলে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি যখন ঘটনাটি শুনি আমার ভীষণ খারাপ লেগেছিল, কারণ এটা সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা। তো আপনাদেরকে আর একদমই অপেক্ষায় রাখবো না, আমরা সরাসরি এখন ঘটনাতে চলে যাচ্ছি। এই মাদ্রাসায় রায়হান ভাই নামে একজন স্টুডেন্ট ছিল এবং সেই মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিল যার নাম মুফতি হারুনুর রশিদ। তো এই রায়হান ভাই আসলে ওই মাদ্রাসার খুবই ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন। তিনি খুবই ভালো ছাত্র ছিল, যার মানে ভালো ছাত্র বলতে ওই মাদ্রাসাতে যারা ছিল সবার থেকে তিনি খুবই ভালো একজন স্টুডেন্ট ছিলেন, যার কারণে এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনার নাম হচ্ছে মুফতি হারুনুর রশিদ। তো এই মুফতি হারুনুর রশিদ সাহেব একদিন এই রায়হান ভাইকে ডাকেন এবং তিনি রায়হান ভাইকে ডেকে বলছেন যে, রায়হান, দেখো বাবা, তুমি তো দীর্ঘদিন ধরে আমার এই মাদ্রাসাতে লেখাপড়া করছো, তো আমি জানি যে তুমি খুবই ভালো একজন ছাত্র এবং তুমি আমার মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছো, তোমাকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু বাবা, সত্যি কথা বলতে কি, আমি আজকে একটা প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি হবা কিনা আমি জানি না, কিন্তু আমি বলতে চাই তোমাকে। তো তখন আসলে এই রায়হান ভাই তিনিও এই হারুনুর রশিদ সাহেবকে, মানে যিনি প্রিন্সিপাল, তিনি তাকে ভীষণ ভালোবাসতেন এবং খুবই শ্রদ্ধা করতেন। তো তিনি তখন খুবই নমনীয়তার সাথে এই প্রিন্সিপাল সাহেব অর্থাৎ মুফতি হারুনুর রশিদ সাহেবকে বলছিলেন যে, স্যার, এটা আপনি কি বলছেন? আপনি আমাকে রিকোয়েস্ট কেন করবেন? আপনি আমাকে অনুরোধ না করে আপনি আমাকে বলুন যে কি করতে হবে, আপনি আমাকে আদেশ করুন। তো তখনই মুফতি হারুনুর রশিদ সাহেব বলছিলেন যে, দেখো বাবা, আমার তো এখন বয়স হয়েছে, তো আমি আর কদিনই বা বাঁচবো, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ। তো তখন রায়হান ভাই তিনি বললেন যে, স্যার বলুন কি অনুরোধ, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। তো তখন প্রিন্সিপাল সাহেব অর্থাৎ হারুনুর রশিদ সাহেব তিনি বললেন যে, দেখো, আমার একটা মেয়ে আছে, তো আমার এই মেয়ে খুবই সুন্দরী, মাশাআল্লাহ। তো আমি চাই যে আমার এই মেয়েটা এমন একজন মানুষের কাছে যাক যে সারাটা জীবন আমার মেয়েটাকে দেখে রাখতে পারবে, আমার মেয়েটাকে কষ্ট দিবে না। আমার মা মরা মেয়ে, ওকে আমি কখনোই কষ্ট দেইনি। আমি চাইছি যে না, ও সবসময় ভালো থাক। তো আমি অনেক খুঁজেছি, খুঁজেও আসলে আমি এমন একটা ছেলে পাচ্ছিলাম না যার হাতে আমি আমার মেয়েকে নিশ্চিন্তে তুলে দিতে পারি। কিন্তু আমি তোমার মধ্যে দেখেছি তুমি খুবই ভালো একজন মানুষ,
তোমার নমনীয়তা, তোমার মেধা সবকিছু মিলায় আসলে তোমাকে আমার খুব ভালো লাগছে। তা এখন তুমি যদি চাও আমি আমার মেয়েটাকে বাবা তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বলো? তো রায়হান ভাই যিনি স্টুডেন্ট ছিলেন তিনি আসলে অবাক হন। তিনি ভাবতেছেন যে কি ব্যাপার, প্রিন্সিপাল স্যার এত মানুষ রেখে আমাকেই কেন বলতেছেন? তো তখন এই রায়হান ভাই বললেন যে স্যার, আপনি যে আমাকে বললেন আপনার মেয়ের কথা, এখানে আমার কোনো মানে না বলার মতো কোনো সুযোগ নেই। আপনি আমার পিতৃজ্যেষ্ঠ, আমি আপনাকে পিতার মতোই শ্রদ্ধা করি। তো ঠিক আছে, আমি আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু তার আগে স্যার আমারও তো বাবা মা আছে। আমি আপনাকে কথা দেবার আগে আমি চাই আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে। তো এই রায়হান ভাইয়ের যিনি বাবা, সে বাবার নাম হচ্ছে কাশেম মিয়া। তো তখন এই মুফতি হারুনুর রশিদ স্যার তখন বললেন যে ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবার সাথে কথা বলো। তো এই রায়হান ভাই যেটা করেন, তিনি তার বাবার কাছে যান। বাবার কাছে গিয়ে তিনি বলেন যে বাবা, আমার মাদ্রাসা থেকে আমার যিনি প্রিন্সিপাল তিনি আমাকে একটা প্রস্তাব দিছে, তিনি চান যে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে। এখন তুমি কি বলো? আপনাদেরকে একটু বলে রাখি, এই রায়হান ভাই তিনারা কিন্তু মা ছিলেন না। তিনার মা, তিনি ছোট থাকতেই তাকে রেখে মারা যান। তো এই কাশেম মিয়া মানে এই রায়হান ভাইয়ের বাবা, তখন তিনি রায়হান ভাইকে বলেন যে ঠিক আছে, যেহেতু তোমার মাদ্রাসার প্রিন্সিপাল তোমাকে প্রস্তাবটা দিছে, তুমি না করো না। যেহেতু তিনি একজন ইসলামিক মাইন্ডের একজন মানুষ, তুমি না করো না, তুমি কথা বলো এবং তুমি চলো, আমিও তার সাথে কথা বলি। তো তারা যেমন সিদ্ধান্ত নিল ঠিক তাই করা হলো। তিনি গিয়ে সেই মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বললেন। তাদের আসলে খুবই ভালো লাগলো, কারণ এই রায়হান ভাইয়ের বাবাও ছিলেন কিন্তু ইসলামিক মাইন্ডের একজন মানুষ। তো তিনারা এইভাবে কথা বলেন, কথা বলে তাদের একটা সময় বিয়ের সময় আসলে ফিক্সড করা হয় যে না, অমুক তারিখে তোমাদের বিয়ে হবে। তো প্রিন্সিপাল সাহেবও খুবই খুশি, রায়হান ভাইও খুশি, রায়হান ভাইয়ের যে বাবা তিনিও খুশি হয়েছেন যে ভালো একটা জায়গাতে মেয়ের বিয়ে দিতে পারছেন। কিন্তু এর ভিতরে মজার যে বিষয়টা, এই যে রায়হান ভাই তিনি কিন্তু মেয়েকে আগে কখনোই দেখেননি, শুধুমাত্র প্রিন্সিপাল স্যারকে শ্রদ্ধা করেন বলে তার কথা মতোই কিন্তু তিনি রাজি হয়েছেন। তো তেমনই বিয়ের দিন তারিখ ঠিক হলো, একটা সময় তাদের বিয়েও হলো এবং এই মেয়েকে এই রায়হান ভাই আর কাশেম মিয়া মানে রায়হান ভাইয়ের বাবা যখন দেখেন, তারা মানে মোটামুটি আকাশ থেকে পড়লেন যে আল্লাহ, এত সুন্দর একটা মেয়ে, তার সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে। তো তারা তো আর এখানে মনে কষ্ট রাখার কোনো প্রশ্নই আসে না, তারা বিয়ে দিয়ে দেন। বিয়ে যখন হয়ে যায় তখন এই মুফতি হারুনুর রশিদ সাহেব মানে প্রিন্সিপাল সাহেব, তিনি যেটা করেন, তিনি রায়হান ভাইয়ের হাতে যখন তার মেয়েকে তুলে দিচ্ছিলেন, তখন তিনি তার বাবা মানে কাশেম মিয়া এবং এই রায়হান ভাইকে শুধু একটা কথাই বলেন যে দেখেন, আমার মা মরা মেয়ে, আমার এই মেয়েকে আমি কখনো কোনো কষ্ট দেই নাই, আমার মেয়েটাকে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ, আমার এই মেয়ে যদি অন্যায় করে কোনো, তাহলে তো আপনারা অবশ্যই তাকে শাসন করবেন, কিন্তু আমার মেয়ের উপরে কখনো অত্যাচার করেন না। আমার এই মেয়েটাকে আমি খুবই ভালোবাসি, এই পৃথিবীতে আমার এই মেয়েটা ছাড়া আর কেউ নেই, আমার কলিজার টুকরোকে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো তাদের বিয়ে হয়ে যায়। একটা পর্যায়ে বেশ কিছুদিন তারা সংসার করে, মানে মোটামুটি 2 বছর মতো তারা সংসার করে। এই 2 বছর পর হঠাৎ করে একদিন এই প্রিন্সিপাল সাহেব মুফতি হারুনুর রশিদ সাহেব, উনি একদিন তার জামাই বাড়িতে আসেন, মানে রায়হান ভাইয়ের বাসায় আসেন। তো এসে বলেন যে বাবা, তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, তো এখন তো বাবা আমার বয়স হয়েছে, আমি আর কদিনই বা বাঁচবো, তা আমি আমার বাকি জীবনটা আমি ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমি ব্যয় করতে চাই, তোমরা ভালো থেকো। আমি জানি না আবার তোমাদের সাথে আমার দেখা হবে কিনা, যদি বেঁচে থাকি তাহলে তো ইনশাল্লাহ দেখা হবেই, আর যদি মরে যাই তাহলে আর দেখা হলো না। তো আমি ইসলাম প্রচারের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি বের হব, তোমরা ভালো থেকো। এ কথা বলে আসলে এই মুফতি হারুনুর রশিদ সাহেব তিনি
তার জামাই বাড়ি থেকে, মানে রায়হান ভাইয়ের বাসা থেকে তিনি বের হয়ে আসেন। এরও কেটে যায় প্রায় 6 মাস। 6 মাস পরে গিয়ে হঠাৎ করে একদিন এই কাশেম মিয়া, মানে রায়হান ভাইয়ের বাবা, তিনি একদিন রায়হান ভাইকে ডেকে পাঠান। তো রায়হান ভাই যখন তার বাবার কাছে আসেন, তখন তার বাবা রায়হান ভাইকে বলেন, মানে কাশেম মিয়া রায়হান ভাইকে বলেন যে, রায়হান, আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। আমি জানি না আমার কথাগুলো তোমার কাছে ভালো লাগবে কিনা, কিন্তু তারপরেও যেটা ঘটে চলেছে সেটা আসলে আমি আর ঘটতে দিতে চাই না। তখন খুবই অবাক হয়ে রায়হান ভাই জিজ্ঞাসা করেন, কেন বাবা, কি হয়েছে, কি এমন হয়েছে যে যেটা আসলে তুমি বলতে এত দ্বিধাবোধ করতেছো? তখনই কাশেম মিয়া বলে যে, তোমার বউকে পাঠাও, তোমার বউকে আমার কাছে পাঠাও, আমি তার সাথে কথা বলবো। আমি তোমার সাথে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি শুধু এতটুকুই তোমাকে বলছি যে আজকের পর থেকে যা ঘটবে আমি চাই সেইটা নিয়ে তুমি কখনোই মন খারাপ করবা না। কাশেম মিয়া তখন তার ছেলেকে, মানে রায়হান ভাইকে এই কথা বলার পর রায়হান ভাই অনেক জানার চেষ্টা করছে যে কেন বাবা তুমি এই কথা বলতেছো কেন, কিন্তু কাশেম মিয়া কোনো কথাই বলে না। কাশেম মিয়া শুধু তাকে এতটুকু বলছে যে তুমি তোমার বউয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে না। তো তখন রায়হান ভাই যান, তার ওয়াইফকে বলেন যে বাবা তোমাকে ডাকছে, তুমি যাও, বাবার কাছে যাও, বাবা কিছু একটা তোমাকে বলবে। তো তার ওয়াইফ খুবই ভদ্রতার সাথে আসে তার বাবার সামনে, মাথায় ঘোমটা দিয়ে বাবাকে বলেন যে, বাবা বলেন, কি বলবেন। তখনই কাশেম মিয়া খুবই মানে হয়ে, মানে রুড মেজাজে ওই মেয়েকে বলেন যে, আমার ছেলের সঙ্গে তুমি কেন এমন করেছো, কি অন্যায় ছিল, আমাদের সঙ্গে কেন কেন তুমি প্রতারণা করেছো? তো রায়হান ভাইয়ের ওয়াইফ কিন্তু তখন অবাক হন, বাবা আপনি হঠাৎ করে আমাকে এই কথা কেন বলছেন, আমি কি এমন করেছি যে যেটার জন্য আপনি আমাকে এই কথাগুলো শোনাচ্ছেন? ঠিক তখন এই কাশেম মিয়া বলে যে, তুমি তো জানতে যে তুমি মানুষ নও, কিন্তু তারপরেও তুমি অন্য জগতের মেয়ে হয়ে, মানে এক কথা যদি আমরা বলতে চাই যে তুমি পরী হয়ে তুমি কেন মানুষ, মানে আমার ছেলেকে তুমি বিয়ে করলে? তখন কিন্তু এই মেয়েটা, মানে রায়হান ভাইয়ের ওয়াইফ, কিছুতেই তিনি স্বীকার যাচ্ছেন না যে তিনি একজন পরী। তিনি সবসময় বলছেন, বাবা আপনি এগুলো কি বলছেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যেটা বলতেছেন এটা আসলে সঠিক না, ঠিক না। এই কথা বলার পর তখন কাশেম মিয়া বলে যে, তোমার কি ধারণা যে আমি না জেনেই আমি তোমাকে বলছি? তো আমি আপনাদেরকে এখন একটু বলে রাখি, এই যে কাশেম মিয়া, মানে রায়হান ভাইয়ের বাবা, তিনিও কিন্তু আধ্যাত্মিক জিনিসপত্র নিয়ে কাজ করতেন। জিন ভূত তাড়ানো, পানি পড়ে দেওয়া, এইগুলা নিয়ে কিন্তু তিনি কাজ করতেন। তখন কাশেম মিয়া বলেন যে, আমি কোনো কিছু না জেনে তোমাকে বলছি না, আমি যেটা বলছি সেটা জেনে শুনে এবং শিওর হয়ে বলছি, এখন বলো তুমি কি করবে। তখন রায়হান ভাইয়ের ওয়াইফ, তিনি যখন বুঝতে পারেন যে না, তার শ্বশুর মানে কাশেম মিয়া সমস্ত কিছু জেনে গেছে, তখন তিনি ভীষণ কান্নাকাটি করেন যে, বাবা আমার ভুল হয়েছে, আসলে আমার বাবা আপনার ছেলেকে দেখে খুব পছন্দ করেছিলেন এবং একটা সময় আমাকেও গোপনে আপনার ছেলেকে দেখান বিয়ের আগে, আমারও ভীষণ ভালো লেগে গিয়েছিল, যার কারণে হয়তো বা আমরা এখানে হ্যাঁ বলেছি, আপনার ছেলে সেখানে বিয়ে হয়েছে, বাবা যা হবার হয়ে গেছে, আপনি এইটা নিয়ে আর কোনো কিছু করেন না, আপনি এটা মেনে নেন। কিন্তু এই কাশেম মিয়া কোনোভাবেই এই রায়হান ভাইয়ের ওয়াইফ, মানে পরী যিনি, তার কথা শোনেনি। তিনার একটাই কথা যে, তুমি অন্য জগতের মেয়ে হয়ে, তুমি একটা পরী হয়ে তুমি ইনসানকে বিয়ে করতে পারো না, তোমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। যখন তাদের এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা ছিল তাদের মধ্যে, এবং এই মেয়েটা খুবই ইসলামিক মাইন্ডেড ছিল, এই পরীটা 5 ওয়াক্ত নামাজ কালাম ও খুবই ভদ্র ছিল। তো একটা পর্যায়ে গিয়ে এই রায়হান ভাইয়ের ওয়াইফ, তিনি ভীষণ কান্নাকাটি করেন, এমনকি একটা পর্যায়ে গিয়ে তিনি তার বাবার পায়েও ধরেন, তার শ্বশুরের পায়ে ধরেন যে, বাবা আপনি আমাকে এই বাড়ি থেকে অন্তত পক্ষে তাড়াই দিয়েন না, আমি তো কোনো ক্ষতি করতেছি না,
আমাকে মাফ করেন, আপনার ছেলের থেকে আমাকে আলাদা করে দিন। কিন্তু কাশেম মিয়া কোনোভাবেই তার কোনো কথা শোনেননি। তিনি শুধু একটা কথা বলছেন, তুমি যদি ভালোভাবে এই পরিবার থেকে যাও তাহলে আমি তোমাকে কিছু বলবো না, আর যদি তুমি এই পরিবার থেকে না যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এবং তোমাদের পরিবারের ক্ষতি করবো, মানে তোমার হাজব্যান্ড আমার ছেলেকে আমি ক্ষতি করে ফেলবো। মোটামুটি নিজের ছেলেকে তো, মানে নিজের ছেলে তো, সে তো আর নিজের ছেলের ক্ষতি কখনো করবে না, কিন্তু তার এই পরীকে সে একটা থ্রেট দেয় যে না, আমি ক্ষতি করে ফেলবো। এখন যাদের মধ্যে এত ভালোবাসা, এতদিনের একটা সম্পর্ক, প্রায় 2.5 বছরের একটা সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের, কিন্তু এই মেয়ে তো কখনোই চাবে না যে তার জামাইয়ের কোনো ক্ষতি হোক। তখন এই মেয়ে অনেক কান্নাকাটি করে একটা পর্যায়ে বলে যে ঠিক আছে বাবা, আপনি যেটা বলছেন আমি আপনার কথা মেনে নেব, কিন্তু তার আগে আমার আপনার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? আমি আজকের রাতটা এই বাড়িতে থাকতে চাই। তো কাশেম মিয়া যখন দেখলেন যে না, এত কিছুর পরে এই রায়হান ভাইয়ের ওয়াইফ বা তার ছেলের বউ রাজি হয়েছে, তখন তিনি বললেন যে ঠিক আছে, আজকের রাতটাই তোমার জন্য, কিন্তু তুমি কেন যাচ্ছ, কি কারণে যাচ্ছ, কোনো কিছুই তুমি আমার ছেলেকে বলতে পারবে না। তো রায়হান ভাইয়ের ওয়াইফ সেটাই বলেন যে ঠিক আছে বাবা, আপনি যেহেতু বললেন আমি এটা আপনার ছেলেকে জানাবো না। একটা সময় গিয়ে ওই রাত সে ওই বাড়িতে থাকেন, এই মেয়ে মানে রায়হান ভাইয়ের ওয়াইফ ওই বাড়িতে থাকেন। তো এই রায়হান ভাইয়ের ওয়াইফের মুখ দেখে এই রায়হান ভাই বারবার তাকে জিজ্ঞাসা করছিল যে বাবা কি বললো, কি হয়েছে তোমার, এতদিন তো এত হাসি খুশি তোমাকে দেখেছি, তাহলে আজকে কেন এরকম তুমি মন মরা হয়ে আছো? কিন্তু এই রায়হান ভাইয়ের ওয়াইফ কোনোভাবেই তিনি রায়হান ভাইকে কোনো কিছু বলছেন না, শুধু একটা কথাই বললেন যে দেখো, তুমি তো বিশ্বাস করো যে আমি তোমাকে ভালোবাসি, আমার প্রতি তো তোমার আস্থা আছে, আমি শুধু একটা জিনিসই চাই যে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না, তবে এতটুকু মনে রাখো যে আমি যা করব তোমার আমার এই পরিবারের ভালোর জন্য করব। তো রায়হান ভাই তখন আসলে তার ওয়াইফকে আর তেমন কোনো প্রশ্ন করেননি। ঠিক রাত 2টোর দিকে রায়হান ভাইয়ের ওয়াইফ তখন রায়হান ভাইকে ডেকে তুলে বলে যে ওঠো ওঠো, যে ওঠো ওঠো ওঠো। উঠছে, তখন বলতেছে যে কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? তখন রায়হান ভাইয়ের ওয়াইফ বলছে যে শোনো, আমি তোমাকে একটা আয়না দিব। আয়না মানে এই আয়না কিন্তু নর্মাল আমরা যে আয়নাগুলো ইউজ করি এরকম আয়না না। এই আয়নাটা ছিল আমরা যেমন কাঁসার প্লেট দেখি না, ঠিক ওই কাঁসার প্লেটের মতো, ওই রকমই একটা প্লেট। তো তখন তিনি একটা প্লেটে রায়হান ভাইকে দেন, বলেন যে শোনো, মানে খুবই কাঁদো কাঁদো হয়ে বলেন যে শোনো, আমি হয়তোবা তোমার সাথে খুব কম দেখা করতে পারবো, আমি কাল একটু বাহিরে যাব, আমার আসতে একটু দেরি হবে, কিছুদিন দেরি হবে, কিন্তু এই কটা দিনের ভিতরে আমার সাথে যদি তোমার কখনো দেখা করতে ইচ্ছা করে বা কখনো কথা বলতে ইচ্ছা করে, তাহলে এই প্লেটের সামনে 3বার আমার নাম ধরে ডাকবে, আমার সাথে তুমি কথা বলতে পারবে। রায়হান ভাই খুবই অবাক হন, কি ব্যাপার, প্লেটের সামনে ডাকবো, তোমার সাথে কথা বলতে পারবো, আর তাছাড়া কালকে থেকে তুমি কোথায় বাজাবে? রায়হান ভাইয়ের স্ত্রী কোনো উত্তর দেন না, তিনি শুধু বলেন যে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি যেটা করছি এই পরিবারের এবং তোমার আমার ভালোর জন্য করছি। রায়হান ভাই আসলে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে জমা রেখেও ওয়াইফকে তিনি প্রচন্ড পরিমাণ বিশ্বাস করেন, যার কারণে আসলে তিনি তার কথা, ওয়াইফ যেহেতু বলেছে যে না কোনো প্রশ্ন করা যাবে না, তাই তিনি তার কথা কোনো উত্তর তিনি তার কাছে চান। পরদিন সকালবেলা রায়হান ভাই আসলে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তার ওয়াইফ তার পাশে নেই। তিনি অনেক খোঁজাখুঁজি করেন, বাবাকে জিজ্ঞাসা করেন। ওই আমি আরেকটু বলি, রায়হান ভাইয়ের কিন্তু আরো 2টা ভাই ছিল। তো এই 2 ভাই, যে 2টো ভাই ছিল, এই 2টো ভাই কিন্তু মৃত, কিন্তু তাদের ওয়াইফ, তাদের 2 ভাইয়ের 2 বউ ছিল ওই পরিবারে। তো তাদের এই 2 ভাইয়ের বউকে জিজ্ঞাসা করেন যে ভাবি, আমার ওয়াইফ কোথায়, আমার বউ কোথায়? তারা কেউ কোনো উত্তর দিতে পারে না। একটা পর্যায়ে যায় রায়হান ভাই বেশ কিছুদিন পরে ওই আয়নার সামনে যান এবং আয়নার সামনে গিয়ে তার বউয়ের সঙ্গে কথা বলেন। বউ আসে, কি কথা হয়েছিল আসলে এটা আমরা জানতে পারি নাই,
কিন্তু তারা কথা বলেন। এভাবে প্রতিনিয়ত তারা এখন এই আয়নার মাধ্যমে কথা বলতে থাকেন। এভাবে কেটে যায় বেশ কিছুদিন, প্রায় 3 মাস বা 3 মাসের কিছুদিন বেশি হবে। এভাবে কেটে যায়, কথা বলতে থাকেন। কোনো একটা দিন হঠাৎ করে এই রায়হান ভাইয়ের বাবা কাশেম মিয়া, উনি রায়হান ভাইয়ের দরজার পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ রাতে। তিনি শুনতে পান রায়হান ভাই যেন কার সঙ্গে কথা বলছে। তিনি খুব কানটা এগিয়ে দিয়ে শুনতে থাকেন যে রায়হান কার সাথে কথা বলছে। তো একটা পর্যায়ে যায় রায়হান ভাইয়ের বাবা বুঝতে পারেন রায়হান তার ওয়াইফের সঙ্গে কথা বলছে। তো এটা শোনার পর তিনি যেটা করেন, পরদিন সকালবেলা তিনি এই আয়না খুঁজতে থাকেন। মানে তিনি আসলে তখনও জানেন না যে রায়হান কিভাবে কথা বলছে, কার সাথে কথা বলছে। আমরা যতটা ধারণা করছি যে তিনি আসলে তার রিচুয়ালের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে রায়হান ভাই কোনো আয়নার মাধ্যমে তার ওয়াইফের সঙ্গে কথা বলেন। রায়হান ভাই যেটা করেন, তিনি এভাবে কন্টিনিউ কথা বলতে থাকেন এবং রায়হান ভাইয়ের বাবা কাশেম মিয়া একদিন যখন রায়হান ভাই বাড়িতে নাই, তখন তিনি রায়হান ভাইয়ের রুমে ঢোকেন এবং রায়হান ভাইয়ের রুমে ঢুকে তিনি খুঁজে খুঁজে ওই আয়নাটা তিনি পান। আয়না পেয়ে তিনি বুঝতে পারেন যে এটাই আসলে সেই আয়না যেটা দিয়ে এই রায়হান ভাই তার ওয়াইফের সঙ্গে কথা বলেন। একটা পর্যায়ে তিনি আয়নাটা নিয়ে তার রুমে আলমারিতে উঠিয়ে রাখেন। অনেকগুলো কাপড় চোপড়ের ভিতরে তিনি আলমাটা লুকিয়ে রাখেন। এখন যেহেতু বাড়ির ছোট বউ নেই, বাবারও তো বয়স হয়েছে, মানে কাশেম মিয়ারও তো বয়স হয়েছে, যার কারণে তার যে 2 বউ ছিল, এই 2 ছেলের বউ এই কাশেম মিয়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড় গোছগাছ সমস্ত কিছুই করে দিতেন। হঠাৎ করে একদিন ওই বাড়ির যিনি মেজ বউ, তিনি যেটা করেন, বাবার রুম পরিষ্কার করতে গিয়ে, কাপড় চোপড় গোছগাছ করতে গিয়ে তিনি দেখেন যে এই আলমারির মধ্যে একটা কাঁসার প্লেটের মতো। তো তিনি ওটা বের করে, কি ব্যাপার, প্লেট এখানে কেন? বাবা প্লেট এই কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে রেখেছেন। তিনি যেটা করেন, তিনি হঠাৎ করে ওই প্লেটটা তার সামনে ধরেন। ওটা সামনে ধরার পরেই ঘটে যায় একটা আজব ঘটনা। তিনি দেখতে পান যে এই প্লেটের মধ্যে তাকে অসম্ভব সুন্দর লাগছে। মানে তিনি এতটাই খুশি হয়েছেন, তাকে একদম অসম্ভব রকম সুন্দর লাগছে। তখন তিনি মনে মনে ভাবতে থাকে, আরে আশ্চর্য ব্যাপার, এই আয়না তাহলে বাবা লুকিয়ে রেখেছেন, বাবা নিজে নিজেই আয়না দেখেন, মানে এই আয়নাটা তো কোনো আধ্যাত্মিক আয়না। তো তিনি এরপর যেটা করেন, মাঝে মধ্যেই শুধু বাবার ঘরদোর পরিষ্কার করার জন্য ওই রুমে আসেন এবং বাবার কাপড় চোপড় গোছগাছ করে দেন, মাঝে মধ্যেই ওই আয়না দেখেন। বেশ 6-7 দিন এভাবে হবার পর হঠাৎ করে তিনি তার পাশে একটা ছায়ার মতো কিছু একটা দেখতে পান। সেই ছায়াটা বারবার তাকে হাত দিয়ে, আমরা যেমন হাত নাড়িয়ে না বলি না অনেক সময়, এরকম না না করছে। তো তিনি তার চোখের ভুল ভেবে কিছুক্ষণ পর সেটা উধাও হয়ে যায়, ছায়ার মতো কিছু একটা। তিনি সেটা চোখের ভুল ভেবে প্রতিনিয়ত এভাবে দেখতে পান। বেশ কিছুদিন যাবার পর তিনি দেখতে পান যে তার পুরো শরীরের চামড়া যেমন কুঁচকে গেছে, মানে বৃদ্ধ মানুষের মতো ঝুলে ঝুলে পড়ছে, চুলগুলা পাক ধরে যাচ্ছে, মানে কেমন যেন একটা। এর বেশ কিছুদিন চলে যায়, তাকে অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু আসলে কোনো কিছুতেই কোনো কাজ হয় না। একটা পর্যায়ে গিয়ে এই মেজভাবেই তিনি মারা যান। এবার যেহেতু মেজভাবি নেই, বাড়ির ছোট বউ নেই, বাড়ির যিনি বড় বউ আছে তিনি আবার বাবার সমস্ত কিছু দেখাশোনা করেন, বাবার খাওয়া দাওয়া ঘর পরিষ্কার সমস্ত কিছু এই বড় বউতে করেন। তো বড় বউ যখন করেন, তিনিও একদিন এই মেজ বউয়ের মতো হঠাৎ করে আলমারিতে যখন বাবার কাপড় চোপড় গোছগাছ করে রাখতে গেছেন, তিনিও দেখতে পান যে সেখানে কাঁসার প্লেটের মতো কোনো কিছু একটা। তিনিও মেজ বউয়ের মতো হঠাৎ করে ওই আয়নাটা তার মুখের সামনে ধরেন। এবার কিন্তু তিনি মেজ বউয়ের মতো নিজেকে সুন্দর দেখতে পাননি। তিনি তার চেহারা এমন বিশ্রীভাবে দেখেছেন, তার কাছে মনে হয়েছে যে একদম বিশ্রী বিদঘুটে কেউ একজন তার সামনে দাঁড়িয়ে আছে, ভূতের মতো। তিনি একটা চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে যান এবং তার বেশ কিছুদিন যায়, তাকে ডাক্তার দেখানো হয়। তিনি কিন্তু ঘরে পড়ে গিয়েছিলেন এই ঘটনার পরে, তিনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারতেন না।
আস্তে আস্তে তার শরীর শুকিয়ে যেতে থাকে। তো একটা পর্যায়ে গিয়ে তিনিও মারা যান। তিনি মারা যাবার পর পুরো পরিবারে আসলে একটা শোকের ছায়া নেমে আসে। এদিকে আমাদের যে রায়হান ভাই, তিনি কিন্তু তার স্ত্রীকে হারিয়ে তিনি এমনিতেই শোকে কাতর ছিলেন। এরপর এরকম দুটো মৃত্যু তাকে পুরোপুরি মানে পাথর করে দিয়েছিল। এরপর আরো যে বিষয়টা ঘটে যে তিনি তো আগে ওই প্লেটের মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন, এখন তিনি আর সেটাও পাচ্ছেন না। সেই আয়নাটা তিনি আর কোথাও খুঁজে পাচ্ছেন না। বাবা নিয়ে আসার পরে তো আর আয়নাটা তার কাছে যায়নি। আস্তে আস্তে সবাই ওই পরিবারের মানে সবাই একদম শোকে কাতর হয়ে পড়ে। বেশ কিছুদিন পর, 15-20 দিন পর, হঠাৎ করে রায়হান ভাইয়ের বাবা একদিন রায়হান ভাইকে ডাকেন। তো রায়হান ভাই আসেন। রায়হান ভাই আসার পরে তার বাবা তাকে বলেন যে, রায়হান, আমি তোমাকে এখানে ডেকেছি কিছু কারণে। আসলে যে কারণগুলো আমি যদি তোমাকে না বলি হয়তোবা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমি নিজেকেও হয়তোবা কখনো ক্ষমা করতে পারবো না। তখন রায়হান ভাই জিজ্ঞাসা করে যে, কেন বাবা, তুমি কেন এরকম কথা বলছো? হঠাৎ করে এরকম কথা তুমি কখনো বলো নাই। তখন তার বাবা সত্যিটা বলে যে, দেখো রায়হান, তুমি হয়তো ভাবছো যে না, তোমার বউ কোথায় গেল। সত্যি কথা বলতে তুমি হয়তোবা এখনো জানো না যে তোমার বউ হয়তোবা তোমাকে কোনো কিছু বলেনি। তোমার বউ কিন্তু মানুষ ছিল না। তখন রায়হান ভাই আসলে শক খান, মানুষ ছিল না মানে? তো তখন রায়হান ভাইয়ের বাবা রায়হান ভাইকে বলেন যে, হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই ঠিক। তোমার বউ মানুষ ছিল না, সে ছিল একজন পরী। এবং তোমার যে প্রিন্সিপাল মুফতি হারুনুর রশিদ যিনি ছিলেন, তিনিও একজন জিন ছিল। তার মেয়েকেই তুমি বিয়ে করেছো। প্রথম পর্যায়ে আসলে বিষয়টা আমিও জানতে পারি নাই, কিন্তু তোমাদের আচার আচরণে আমার একটু সন্দেহ হয়েছিল, তোমার বউয়ের আচার আচরণে, যার কারণে আমি আমার রিচুয়ালের মাধ্যমে জানতে পারি যে সে একজন পরী ছিল। তো তখন রায়হান ভাই বলে, বাবা, ও পরী হোক আর যাই হোক, আমার তাতে কোনো কিছুই যায় আসে না। আমি আমার জীবন সঙ্গিনীতে আমি পরিপূর্ণতা পেয়েছি, আমার ওকেই চাই। এখন তুমি বলো কোথায়? তো তখন এই রায়হান ভাইয়ের বাবা ভীষণ কান্না করে দেন। তখন বলে যে, বাবা রে, তুই হয়তো ভাবছিস যে তোর বউ কোথায় গেল, এটা ভাবাটাই স্বাভাবিক, কিন্তু আমি ভাবছি যে আমি হয়তো তোদের সাথে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, যার কারণে হয়তো আজকে আমার পরিবারের এই দুর্দশা, হয়তোবা সেই অভিশাপে আমার লাগছে। তো আমি সবটাই তোকে বলতে চাই, তোর বউকে আমি নিজে বাধ্য করেছি এই বাড়ি থেকে চলে যেতে। এরপরেও তোর বউ আবারও এই পরিবারে আসার চেষ্টা করছিল। যখন চেষ্টা করছিল তখনও তাকে আমি বাধা দিয়েছিলাম, তাকে আসতে না করেছিলাম। কিন্তু আমি যখন দেখতে পারি যে না, তোরা এখনো আয়নার মাধ্যমে তোরা কথা বলিস, তখন আমার ভীষণ রাগ হয়েছিল, যার কারণে আমি তোর বউকে আমার রিচুয়াল অনুযায়ী তাকে আমি মেরে ফেলি। বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। হয়তোবা সেই জন্যই আজকে আমার পরিবারের এই দশা, তোর দুই ভাবি মারা গেল। আর তোর যে দুই ভাবি মারা গেছে, প্রথমজন মরার পরে হয়তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা ডাক্তারি কোনো সমস্যা, কিন্তু যখন দ্বিতীয়জন মারা গেল তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা ডাক্তারি কোনো সমস্যা না, এটা আমারই পাপের ফল। এবং আমার পাপের জন্যই তোর এই দুই ভাবি মারা গেছে। তুই আমাকে ক্ষমা করে দিস। আমিও হয়তো বা বেশি দিন বাঁচবো না, জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কি। তুই যদি ক্ষমা না করিস, হয়তোবা আমি পরপারে গিয়েও আমি শান্তি পাবো না, আমি ক্ষমা পাবো না। তখন রায়হান ভাই আসলে স্ত্রীকে অনেক ভালোবাসতেন, তো রায়হান ভাই ভীষণ কান্নাকাটি করেন। তিনি কান্নাকাটি করতে থাকেন, কিন্তু বাবা তো কি বলবেন, তিনি বাবার উপর অনেক অভিমান নিয়ে তিনি চলে যান। এবং একটা পর্যায়ে গিয়ে রায়হান ভাই আস্তে আস্তে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। তিনি খাওয়া দাওয়া করতে পারতেন না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেন। আগে যেমন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেন, এখন তিনি সেরকম কোনো কিছু করেন না, শুধু ঘরে শুয়ে থাকেন। তো একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে এই রায়হান ভাই, মানে যিনি
ঘটনাটি বলেছিলেন তিনি হচ্ছেন এই রায়হান ভাইয়ের বন্ধু ছিলেন জামাল ভুঁইয়া ভাই। এই জামাল ভুঁইয়া ভাই তখন ওই জায়গাতে আসলে উপস্থিত ছিল। এই পুরো ঘটনাটা কিন্তু ঘটেছিল জামাল ভুঁইয়া ভাইয়ের সামনে, যদিও পুরো ঘটনাটা না, পুরো ঘটনাটা বলে ভুল হবে, কিছুটা ঘটেছিল জামাল ভাই ভুঁইয়ার সামনে। একটা পর্যায়ে গিয়ে রায়হান ভাইয়ের বাবা মারা যান। রায়হান ভাইয়ের বাবা মারা যান, এখন এই পরিবারে আর তেমন কেউ নেই, শুধু আছে এই রায়হান ভাই। ধীরে ধীরে বেশ কিছুদিন চলে যায়। একদিন হঠাৎ করে রায়হান ভাইও ওই আয়নাটা খুঁজে পান। আয়নাটা খুঁজে পেয়ে রায়হান ভাই অনেক চেষ্টা করেন তার ওয়াইফকে আবার আগের মতো ওই আয়নার মধ্যে দেখার জন্য, কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে সে দেখা যায় না। আর ওই পরীটা ওই আয়নার মধ্যে ওই রায়হান ভাইকে দেখা দেয়। তারপরে ওই স্ত্রীর দেওয়া শেষ উপহার তিনি খুব যত্ন সহকারে তার কাছে রেখে দিয়েছিলেন। এর বেশ কিছুদিন পর গিয়ে রায়হান ভাই মারা যান। কিন্তু রায়হান ভাই মারা যাবার আগে আমাদেরকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন এই জামাল ভুঁইয়া, এই জামাল ভাই ছিলেন এই রায়হান ভাইয়ের খুবই কাছের একজন বন্ধু। এই জামাল ভুঁইয়া ভাইকে রায়হান ভাই বলে যান যে, জামাল, আমার কাছে আমার স্ত্রীর দেওয়া একটা শেষ সম্বল আছে, তো আমি যদি মারা যাই এটা তুই একটা, উনি ওখানে একটা নদীর নাম বলেন, এটা তুই ওই নদীতে ফেলে দিস। তো তখন এই জামাল ভুঁইয়া ভাই আসলে তার কথা রাখেন। তিনি বলেন যে, এসব কি বলছিস, এখন তুই মারা যাবি মানে এসব কথা কেউ বলে? তুই, তোর কোনো কিছু হবে না, তুই সুস্থ হয়ে উঠবি। তো তখন রায়হান ভাই একটু মৃদু হাসেন, কারণ তিনি তার শরীরের কন্ডিশন আসলে বুঝতে পারছিলেন। এরপর গিয়ে বেশ কিছুদিন যাবার পর এই রায়হান ভাই মারা যান। ও, তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে এই রায়হান ভাই কিন্তু এই জামাল ভাইকে আরো কয়েকটা কথা বলেছিলেন যে, জামাল, আমি যদি মারা যাই আমার জানাজা হবে দুইটা জানাজা হবে। একটা জানাজা তোরা করবি, তার পরিবারের লোকজন, আশেপাশে গ্রামের মানুষজন, একটা জানাজা তোরা করবি, আর একটা জানাজা হবে নদীর পাড়ে, যে নদীতে আসলে আমি এক্সাক্ট এই মুহূর্তে ওই নদীর নামটা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না, উনি বলেছিলেন, আমি ভুলে গিয়েছি। তো বলেছিল যে এই নদী অমুক নদী, এই নদীর পাড়ে আমার আর একটা জানাজা হবে এবং ওই নদীতেই এই আয়নাটা ফেলে দিবে। তো তখন বলেন যে, আর একটা জানাজা করাবে কে? তখন তিনি বলেন যে, আর একটা জানাজা হবে গায়েবী ভাবে। আসলে আমার একটা ছেলে আছে, তো এটা তার ওয়াইফ মারা যাওয়ার আগে নাকি তাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছিলেন যে তার একটা ছেলে আছে। তো তখন রায়হান ভাই বলেন যে, আমার একটা ছেলে আছে, আমার আর একটা জানাজা করাবে আমার ছেলে, সেটা হবে গায়েবী জানাজা, সেটা ওই নদীর পাড়ে হবে। তো তখন এই জামাল ভুঁইয়া ভাই, তখন তিনি বলেন যে, ঠিক আছে, তোর যেটা ইচ্ছা। বেশ কিছুদিন পর সত্যি সত্যি রায়হান ভাই মারা যান। রায়হান ভাই মারা যাবার পর রায়হান ভাইয়ের কথা মতো তার বাড়িতে, তার বাড়ির উঠানে তার জানাজা করা হয়। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল এবং আর একটা জানাজা তার করা হয়। সবাই লাশের খাটিয়ে নিয়ে ওই যে নদীর কথা বলেছিল ওই নদীর পাড়ে নিয়ে যান। হঠাৎ করে যখন এই খাটিয়াটা নদীর পাড়ে রাখা হয়, তখন হঠাৎ করে সবাই লক্ষ্য করলো নদীর পানি কেমন যেন পাক খেতে খেতে নদীর মাঝখান থেকে নদীর কিনারায় চলে আসছে। প্রথম পর্যায়ে সবাই একটু ভয় পান। হঠাৎ করে যখন নদীর কিনারায় পানির পাক চলে আসে, হঠাৎ করে পানির পাকটা অদৃশ্য হয়ে যায়। তখন আর কোনো পানির পাক নেই। হঠাৎ করে একটা শব্দ আসে, আসসালামু আলাইকুম। তো আপনারা কেউ ভয় পাবেন না, এটা আমার বাবার লাশ। আমার বাবা আশা করি খুবই ভালো মানুষ ছিলেন, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমার বাবার লাশটা আমার মায়ের কবরের পাশেই দাফন করা হবে, তো আমি
আমিও চাই যে আমার বাবাকে আমি আমার মায়ের কবরের পাশেই দাফন করব। এখন জানাজা হবে, আমরা সবাই সারিবদ্ধভাবে লাইনে কাতার করে দাঁড়িয়ে যাই। তো ঠিক তাই হলো, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল এবং গায়েবীভাবে কাউকে দেখা যাচ্ছে না, শুধু শব্দ আসছে। জানাজা পড়ানো শেষ হলো। কিছুক্ষণ পর হঠাৎ করে সবাই যেটা দেখতে পেল, জানাজার পরে গিয়ে লাশের খাটিয়াটা আস্তে আস্তে, মানে লাশের খাটিয়া কিন্তু কেউ ধরে নাই, কেউ ধরে রাখে নাই, আস্তে আস্তে নদীর কিনারায় চলে গেল, মানে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে। নদীর কিনারায় যাবার পর আস্তে আস্তে কোমর পানিতে গেল। এরপর সেখানে একটা আবার সেই পাকের সৃষ্টি হলো। পাকের সৃষ্টি হবার পর এই খাটিয়াটা পানির নিচে তলিয়ে গেল এবং পাকটাও আস্তে আস্তে নদীর মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সুপ্রিয় শ্রোতা, আসলে আমরা কেউই জানি না যে এই রায়হান ভাইয়ের লাশ কোথায় দাফন করা হয়েছিল এবং এই রায়হান ভাইয়ের ছেলেকে কেউই কিন্তু তাকে দেখেনি। রায়হান ভাই এবং রায়হান ভাই ঠিক যেভাবে তিনি তার বন্ধুকে বলেছিলেন, ঠিক সেভাবেই এই জামাল ভুঁইয়া ভাই আমাদেরকে এই ঘটনাটি উপস্থাপন করেছেন। তারপর জামাল ভুঁইয়া ভাই দুই একটা জায়গার নাম বলতে নিষেধ করেছিলেন, যার কারণে আসলে আমরাও বিষয়গুলি স্কিপ করে গেলাম। তো এই ছিল একটা ঘটনা। আসলে প্রেম ভালোবাসা শুধু যে মানুষ মানুষের মধ্যে হয়ে থাকে এমনটা না। প্রেম ভালোবাসা কখন কোথায় কিভাবে হয়ে যায়, কার সঙ্গে হয়ে যায়, এটা আসলে জাত ভেদ বিচার করে হয় না। তো খুব সুন্দর একটা ঘটনা, আমার কাছে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। জামাল ভুঁইয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য, এবং আশা করি যে নিয়মিত আমাদেরকে ঘটনা পাঠাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের প্রথম ঘটনা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সুপ্রিয় শ্রোতা, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়।